হয়তো সময়ের নিয়মে বা বিবর্তনে দেখা যায় নেতাজিকে নিয়ে নানা রকমের ইন্টারেস্টে কাজ করছে, ভালোবেসে এগিয়ে আসার মানুষজন অবশ্যই একটু কমে যাচ্ছে। আজ কিন্তু আমরা দেখতে পাই না নেতাজিকে নিয়ে তোলপাড় হচ্ছে দেশ। এজেন্ডা সেট করে দিয়েছে, কি ভাববে, কি পড়বে, কোনটা নিয়ে এক সপ্তাহ আলোচনা চলবে, ব্যাপারটা তাই হয়ে গেছে। নেতাজির ক্ষেত্রে জন্মদিন এলেই অবধারিতভাবে তুলে আনতে হয় নেতাজির ওই তথাকথিত মৃত্যুর ব্যাপার ইত্যাদি ইত্যাদি। নেতাজির মহানিষ্ক্রমণ নিয়ে যখন ছোট ছিলাম তখন এলগিন রোডে একটা কালো গাড়ি দাঁড়িয়ে থাকতো, ওটাকে স্পর্শ করে নেতাজি অনুভূতি পাওয়ার চেষ্টা করতাম। সেই ওয়ান্ডারার গাড়ি, কালো গাড়ি ছিল, আমি ছোটোবেলায় দেখেছি। পরবর্তীতে দেখলাম ওটা সাদা গাড়ি হয়ে গেছে। আরও পরে যখন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি গাড়ি চালাতে আসবেন, দেখা গেল হঠাৎ সে গাড়ি পিকক ব্লু হয়ে গেছে কালার। শুধু তাই না, তার 25টা অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করা হয়েছে, বডি কোম্পানি করেছে। একটা মিউজিয়ামে দেওয়া গাড়ি, রবি ঠাকুরের গাড়ি, জগদীশচন্দ্রের গাড়ি কেউ চালাতে পারে? অধিকার আছে? হয় না। একের পর এক কীভাবে মিথ্যাচার হয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সঙ্গে, অর্থাৎ তার শেষদার পরিবারের সঙ্গে রঞ্জিত বসু, যিনি নেতাজির মহানিষ্ক্রমণের আগে যখন প্রেসিডেন্সি জেলের সুভাষচন্দ্র বসু বন্দী, রেডিও মেকানিক সেজে শেষদা সুরেশচন্দ্র বসুর বড় ছেলে রঞ্জিত বসু, ডাকনাম কার্তিক, তিনি এই সময় নেতাজির গাড়ি চালাতেন। আমরা দেখব যে ওই পরিবারের ওই বাড়িতে থাকতেন, এলগিন রোডের বাড়িতে সুরেশচন্দ্র বসুর পরিবার, শিশির বসু বা শরৎ বসুর পরিবার থাকতেন নিকটস্থ উডবান পার্কের বাড়িতে। 12ই জানুয়ারিটা মনে রাখতে হবে, ছিল শনিবার, স্বামী বিবেকানন্দের জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের যত বড় বড় ডিসিশন নিয়েছেন সব স্যাটারডে। সুভাষচন্দ্র বসু চূড়ান্ত আধ্যাত্মিক, চূড়ান্ত শ্রীরামকৃষ্ণদের ঘর ছেড়ে চলে গেছিলেন, শারদানন্দ নাম নিয়ে বন্ধুদের চিঠি লিখতেন। সুভাষচন্দ্র বসু মনে রাখবেন, জীবনে উনি কখনো শ্রী বিবেকানন্দের মতোই, রামকৃষ্ণের মতোই কখনো হেল্প শব্দটা ব্যবহার করেননি। সার্ভিস টু ম্যানকাইন্ড, দরিদ্র নারায়ণ। নেতাজি সুভাষচন্দ্র বসু সবার সমস্ত ভারতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার প্রাণের মানুষ হচ্ছেন নেতাজি। উনি 12 তারিখে বেরিয়েছেন। উনি ভবানীপুরের একটি শিখ বস্তি, সেখানে ছত্তার সিংয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন, খুব কাছেই ছত্তার সিং, এবং সেখানে যোগাযোগ হয়েছিল, বিপ্লবীদের শেষ দেখা হয়েছে। জেপি ফারুকির গাড়ি দেখা যাচ্ছে, একজন সম্ভ্রান্ত বোরখা পরিহিতা, সম্ভবত কোনো বেগম ওই গাড়িতে রয়েছেন। নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা, আপনাদের সঙ্গে। 23শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি মানে আমাদের বীর নেতা, আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর আরও একটা জন্মদিন। কিন্তু সেই মানুষটা সত্যি দেশে ফিরেছিলেন কি ফেরেননি, এই নিয়ে বহু তর্ক বিতর্ক, আমরাও এখানে এপিসোড করেছি, এর আগেও বহু কাজ করেছি যখন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ছিলাম। সেই প্রশ্নটা আজকে বোধহয় অবান্তর, কারণ আজকে বাঙালি মানুষ এবং ভারতীয়দের হৃদয়ে বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দেশে ফিরেছিলেন। প্রমাণ, হ্যাঁ, খাতায় কলমে অফিসিয়ালি এখনও প্রমাণ করা যায়নি ঠিকই, কিন্তু প্রমাণ কেন করা যায়নি সেই নিয়েও অনেক আলোচনা হয়েছে। কিন্তু আজকে তার জন্মদিনে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার জীবনের বেশ কয়েকটা বিতর্ক, বেশ কয়েকটা অধ্যায় যেগুলোকে মিথ্যে দিয়ে প্রচার করা হয়েছিল, যে সত্যিগুলো সামনে আসা উচিত, একবার নয় বারে বারে। কারণ আমরা যাদের শোনাতে চাই, নাগরিক হিসাবে, ভারতীয় সিটিজেন হিসাবে আমরা যাদের শোনাতে চাই, তারা শুনেও বোবা কালার মতো অভিনয় করে। আর তাই প্রতিবার 23শে জানুয়ারি বা তারও মাঝে মাঝে আমাদের শোনাতে হয় যে নেতাজি ফিরেছিলেন, নেতাজির সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল, এই অপপ্রচার ঘটেছিল। মাঝে মাঝেই আমাদের নাড়া দিতে হয়, কড়া নাড়তে হয়। আর বাঙালি হিসাবে আমাদের একটা বাড়তি দায়িত্ব তো রয়েছেই। নেতাজি সম্পর্কে অনেকগুলো মিথ আজকে ভাঙব। আজকের এপিসোডটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এপিসোডটার মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক কিছু, তার সম্পর্কে অনেক ভুল ধারণা। আচ্ছা,
এই প্রশ্নটা যদি আপনাদের কখনো করি যে নেতাজি কি সাম্প্রদায়িক ছিলেন না বড্ড বেশি অসাম্প্রদায়িক ছিলেন, নেতাজিকে নিয়ে দ্বিধা বিভক্ত আজকের রাজনৈতিক দলগুলো। এক ছাতার তলায় নেতাজিকে নিয়ে আজও আমরা অনেকে আসতে পারি না, মনে মনে বিশ্বাস আছে, ভালোবাসা আছে, কিন্তু তবুও কেন, সেটা নিয়ে উত্তর খুঁজব। আর এটা বলার জন্য আজ যিনি রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা স্বাগত, কেমন আছেন? শরীর ভালো আছে? বেটার আছে অনেকটা, মানে দূরত্ব থেকে আপনাকে আসতে হয়েছে আজকের এপিসোডে। আপনি যে এই সময়টা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমি প্রথম যে প্রশ্নটা বলি, আমি গ্রেটফুল যে এরকম সাহসী পদক্ষেপ নেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। কারণ আমরা তো সোকল যে বিগ মিডিয়া দেখি, সংবাদপত্র দেখি, তারা কোথায় সেই চর্বিতে চর্বণ করতে গিয়ে থেমে যায় আর এগোয় না। বোধহয় পডকাস্ট সিনেশা বোধহয় ব্যতিক্রম। থ্যাংক ইউ না, তবে এই ক্ষেত্রে শুধু আমি নয়, আরও অনেকে কাজ করছে এবং আমাদের একসঙ্গে কাজ করতে হবে, তবেই বোধহয় যে লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমি প্রথম আপনাকে প্রশ্ন করি যে একদম অন্য ধরনের প্রশ্ন। নেতাজি নিয়ে কাজ করছেন, অনেক দিন ধরে করছেন, কিন্তু নেতাজি নিয়ে কাজ করা তারই দেশে, তারই রাজ্যে কতটা টাফ মানে দেশভাগের পরে যারা ছিলেন, প্রাতঃস্মরণীয় যে সমস্ত ব্যক্তিত্ব আমরা দেখেছি, একসময় যারা লোকসভা কাঁপিয়ে দিতেন, চরম দারিদ্রতা নিয়ে গরিব, মানে খুব আর্থিকভাবে তারা কষ্টভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন, তারা বোধহয় ইটটা পেতে দিয়ে গেছিলেন লড়াইয়ের। তারা চলে গেছেন, তারা অনেক কিছু দেখতে পাননি। এটি ক্লাসিফিকেশন অফ ফাইলস, আর অনেক সত্য বেরিয়ে এসছে, এটার জন্য কষ্ট হয়। তবে তাদের কষ্ট অনেক বেশি ছিল। আর আমাদের এখানে যেটা হয়ে গেছে, হয়তো সময়ের নিয়মে বা বিবর্তনে দেখা যায় নেতাজিকে নিয়ে নানা রকমের ইন্টারেস্টে কাজ করছে, ভালোবেসে এগিয়ে আসার মানুষজন অবশ্যই একটু কমে যাচ্ছে। আজ কিন্তু আমরা দেখতে পাই না নেতাজিকে নিয়ে তোলপাড় হচ্ছে দেশ, কারণ নানা ইস্যু করে দেওয়া হয়েছে। ওই সাংবাদিকতায় যে অ্যাজেন্ডা সেটিং থিওরি আছে, অ্যাজেন্ডা সেট করে দিয়েছে, কী ভাববে, কী পড়বে, কোনটা নিয়ে এক সপ্তাহ আলোচনা চলবে, ব্যাপারটা তাই হয়ে গেছে। নেতাজির ক্ষেত্রে জন্মদিন এলেই অবধারিতভাবে তুলে আনতে হয় নেতাজির ওই তথাকথিত মৃত্যুর ব্যাপার ইত্যাদি ইত্যাদি। ফলে একটা অসুবিধার জায়গা আছে যে সোশ্যাল মিডিয়া এসে যেমন সাপোর্ট করছে বিষয়টাকে, নেতাজির ব্যাপার সত্য আনার ব্যাপারে, আবার এটাও দেখা যাচ্ছে অনেক ভুল জিনিস প্রশ্রয় পেয়ে যাচ্ছে। আর বিশেষ করে অনেক বড় বড় মিডিয়া, তাদের এজেন্ডা নানা রকম, এইটা অসুবিধে। আর লোকসভা বা বিধানসভায় কিন্তু নেতাজি নিয়ে ভিত কেঁপে ওঠে না, যেটা একসময় হতো। এই অসুবিধাগুলো ফেস করতে হচ্ছে। তবে সত্যের পথ সবসময় কণ্টকাকীর্ণ, নেতাজি স্বয়ং নিজে বলেছেন। তিনি তো আমাদের প্রেরণা। একদম, এবং তার যে প্রেরণা, সেই স্বামী বিবেকানন্দ, তাকেও কিন্তু অনেক কাঁটা ঘেরা পথের মধ্যে দিয়েই এগোতে হয়েছে। অতএব মানুষ যখন মারা যান তখন তাকে আমরা ভগবান বানিয়ে দিই বটে, কিন্তু তার আগে তার পথটা মোটেই খুব একটা, কি বলবো, মসৃণ থাকে না। সে রবি ঠাকুরের ক্ষেত্রেও তাই হয়েছে, বিবেকানন্দের ক্ষেত্রেও তাই। আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা হয়তো খুব কঠিন হবে, আজকে আমরা অনেকগুলো মিথ ভাঙব। আপনি আমাকে পরিষ্কার করে বলুন যে মহানিষ্ক্রমণ, যেটা নিয়ে এত কথাবার্তা, যে নেতাজি একটি গাড়ি করে বেরিয়ে যান, ডেটটা সম্পর্কেও একটা প্রচুর দ্বিধা দ্বন্দ্ব বিতর্ক রয়েছে, এটা কি সত্যি যেটা আমরা শুনি? হ্যাঁ, নেতাজির মহানিষ্ক্রমণ নিয়ে যখন ছোট ছিলাম তখন এলগিন রোডে একটা কালো গাড়ি দাঁড়িয়ে থাকতো, ওটাকে স্পর্শ করে নেতাজি অনুভূতি পাওয়ার চেষ্টা করতাম। দীর্ঘদিন এই বিশ্বাসটা ছিল। পরবর্তীকালে আমার পিএইচডির গবেষণার সূত্রে নানা জায়গায় নানা তথ্য ঘাঁটতে হয়েছে, আর্কাইভের তথ্য ইত্যাদি ইত্যাদি। আমাকে চমকে যেতে হয়েছে যে একটা এত বড় মিথ্যাকে আমরা, এরকম সিনেমাটিক ব্যাপারকে আমরা মেনে নিয়েছি, এবং অথিমরথি লেখকরাও মেনে নিয়েছেন, তাদের দোষ নেই। সে সময় অনেক ফাইল বেরোয়নি, বহু গবেষকরাও এটা একসময় তারা বিষয়টা নিয়ে আর মাথা ঘামাননি। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক কীভাবে মিথ্যাচার হয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সঙ্গে, অর্থাৎ তার শেষদার পরিবারের সঙ্গে, রঞ্জিত বসু,
যিনি নেতাজির মহানিষ্ক্রমণের আগে, যখন প্রেসিডেন্সি জেলের সুভাষচন্দ্র বসু বন্দী, রেডিও মেকানিক সেজে, সেজদা সুরেশচন্দ্র বসুর বড় ছেলে রঞ্জিত বসু, ডাকনাম কার্তিক, তিনি এই সময় নেতাজির গাড়ি চালাতেন। উনি ইঞ্জিনিয়ার ছিলেন শিক্ষাগত দিক থেকে। পিছন দিকে একটা কারখানাও ছিল এলগিন মাঠটার জায়গাটাতে, গাড়িটারি ছিল অনেক। তিনি অনেক কথা বলেছেন সেই সময়। আমাকে বলেছেন, জয়ন্ত ওই গাড়ির ওই ব্লু বুকটা, এবং উনি তখন বলেছিলেন যে এই ব্যাপার, যে ব্যাপারটা সন্দেহের ঊর্ধ্বে নয়। কারণ নেতাজির স্ট্র্যাটেজি ছিল, কেউ একটা প্ল্যান করলে অন্যজন কেউ জানতে পারবে না সহজে। আমরা দেখব যে হঠাৎ 70-এর দশকে, তার আগে শরৎ বসুর পরিবারেরই মূলত, শরৎ বসু যতদিন বেঁচে ছিলেন এই বিষয়টা সামনে আসেনি। যেমন বিবাহের গল্পটাও আসেনি, এই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার গল্পটাও আসেনি। শিশি বসুর দাদা অমিয় বসু এটা ভাসিয়ে দিয়েছিলেন যে শিশি গাড়ি চালিয়েছে, কখন কি কিচ্ছু ডিটেলস ছিল না, দিনে না রাত্রে কিছু ছিল না। বহু বছর পর 70-এর দশকে এটি সাপ্তাহিক পাক্ষিক পত্রিকায় উনি লিখলেন, তারপর দৈনিক পত্রিকায় বেরোলো যে শিশির বসু গাড়ি চালিয়ে নিয়ে গেছে তার কাকাকে, রানা কাকাবাবুকে। যে ডকুমেন্টসগুলো দিয়েছেন পরবর্তীকালে সেই পরিবারেরই মানুষজন লিখেছেন, অন্য ভাইরা দাদারা তাদের সঙ্গে মিলছে না। এইটা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখলাম অজস্র ডিসক্রেপেন্সিস রয়েছে, অজস্র, একটা দুটো নয়। আমি অত করলে খুব দীর্ঘ হয়ে যাবে পডকাস্ট। আমার সাম্প্রতিককালে নেতাজির নিরুদ্দেশের প্রতীক সুভাষ বলে বইটিও বেরোচ্ছে, সেখানে বিস্তারিত থাকবে বিষয়টা। যেটা একটা দুটো পয়েন্টস আমি উল্লেখ করছি, কি পয়েন্টস। প্রথমত বলা হচ্ছে 16ই জানুয়ারি প্রথমে, পরে 17ই একাধিকবার চেঞ্জ হয়েছিল তাদের বক্তব্য, কিন্তু 16ই জানুয়ারি রাতে এলগিন রোডের বাড়ি থেকে ওয়ান্ডারের গাড়ি করে মধ্যরাতে পূর্ণিমার চাঁদ আকাশে হোল্ডোল ইত্যাদি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে, কমপক্ষে 3টে লাগেজ নিয়ে সুভাষচন্দ্র বসু রওনা দিয়েছিলেন গাড়িতে। দিনটা 41 সালের 16 তারিখ বলা হচ্ছে, রাত্রে, মধ্যরাতে, রাত 1টার পরে। আমার এখানে অনেকগুলো স্ববিরোধিতা লেখার মধ্যে আছে। মূলত গ্রেটস্কেপ বাংলায় মহানিষ্ক্রমণ শিশির বসু লিখেছেন, তারপরে বসুবাড়ি লিখেছেন, এবং সেই অনুষঙ্গে আরও অনেকে পরিবারের লোকজন অনেক কথা লিখেছেন। আমরা দেখব যে ওই পরিবারের, ওই বাড়িতে থাকতেন এলগিন রোডের বাড়িতে সুরেশচন্দ্র বসুর পরিবার, শিশির বসু বা শরৎ বসুর পরিবার থাকতেন নিকটস্থ উডবান পার্কের বাড়িতে। সুভাষচন্দ্র বসু যখন প্রেসিডেন্সি থেকে ছাড়া পাচ্ছেন, তার আগের ঘটনা, ইউরোপিয়ান ওয়ার্ডে উনি আছেন রেডিও মেকানিক সেজে। কারণ নেতাজি অ্যাপিল করেছেন, সুভাষচন্দ্র বসু সেই সময়, যে আমার রেডিওটা ঠিকমতো কাজ করছে না, ভালভ সেটে, রেডিও সারাতে হবে। সেই সুযোগটা নিয়ে রঞ্জিত কুমার বসু মেকআপ করে সোজা দূরে গাড়ি থামিয়ে ব্যাগ নিয়ে, এবং কোন দোকান থেকে উনি শিখেও নিয়েছিলেন কীভাবে ক্লিকটা খুলতে হয়, রেডিওর পেছন দিকের বক্স টক্স কী করতে হবে যাবতীয়, সঙ্গে নিয়ে গেছিলেন। অলরেডি দোতলায় উঠলেন, শরীরের মধ্যে লুকিয়ে ক্যাপসুলের আকারে পুরো প্ল্যানিংটা লালা শঙ্করলাল, যে লালা শঙ্করলাল ছদ্মনামে জাপান থেকে ঘুরে এসছেন কিছুদিন আগে, নেতাজির ফরওয়ার্ড ব্লকে, নেতাজির মানুষ, তিনি ভিন্ন নাম নিয়ে জাপান থেকে ফিরে এসে ওই মেসেজটা পাঠিয়ে দিচ্ছেন রঞ্জিত কুমার বসু শরীর থেকে নিয়ে এসছেন। কিন্তু ওখানে গার্ড আছে, দাঁড়িয়ে আছে গার্ড ওখানটাতে, ইউরোপিয়ান ওয়ার্ডে। আমি পরবর্তীকালে ইউরোপিয়ান ওয়ার্ডে গিয়ে দেখেওছি, সিচুয়েশনটা মিলিয়ে যাচ্ছে, রঞ্জিত জেঠু যেটা বলেছিলেন মিলিয়ে যাচ্ছে। তা বলছে যেহেতু গার্ড দাঁড়িয়ে আছে, দেখছে কী করছে না করছে, এই কথাবার্তা সেই কথা বলছে। রেডিওটা খুলেছে, রেডিও ঠিকই আছে বুঝতে পারছেন, এবার রেডিওর ওপরে ওই তুলি দিয়ে পরিষ্কার করছেন, ধুলে যাচ্ছেন। তারপরে বলছে ওটা মই লাগবে, ছাদে উঠে অ্যান্টেনা ঠিক করতে হয়। তখন অ্যান্টেনা লাগতো, অ্যান্টেনা, তখন কিছুক্ষণের জন্য মই আনতে ওই গার্ড বেরিয়ে যায়, পুলিশ ওই মুহূর্তের মধ্যে শরীর থেকে বার করে বিছানার তলায় ওটা দিয়ে দেয়, কিটটা, ওই মোড়কটাকে। বলছেন উনি বলতে বলতে কেঁদে ফেলতেন, বলছেন রাঙা কাকাবাবু পিঠে একটা আস্তে করে ছাপ্পড় দিয়ে বলতেন, ওয়েল ডান আর কি, আস্তে করে দিয়ে। তারপরে ছাদ থেকে নামলো, অনেক অ্যান্টেনা ঘুরে দেখুন তো ওরা শোনা যাচ্ছে কিনা। বলছে আপনি দেখুন তো, আপনি বুঝতে পারছেন? এবং গার্ড শুনছে, বলে হ্যাঁ এবার একটু স্পষ্ট পাচ্ছি, হয়ে গেল, এখানে শেষ। এইবার আমরা দেখব ওখান থেকে হঠাৎ উনি অনশন শুরু করেছেন, একদম প্ল্যান স্ট্র্যাটেজি ঠিক অনশন। উনি 40 সালের 29শে নভেম্বর শনিবার, কালী পুজো ছিল, বলছেন আমি সল্টও খাবো না, একদম নির্জল উপবাস করবো। 7 দিনের দিন অসুস্থ হয়ে পড়লেন। মেডিকেল রিপোর্টগুলো দেখতে পাচ্ছি, ওরা বলছেন সাংঘাতিক অবস্থা, যে জীবিত সুভাষের থেকে মৃত সুভাষ আরও ভয়ঙ্কর হয়ে যাবে, যে জেলে মারা যায়।
এবং এখানে অনেক কিছু স্টোরি আছে ইন্টারেস্টিং। ব্রিটিশ তার মানে ভয় পেয়েছে, ভয় পেয়েছে যদি অবশ্যই, যদি কিছু হয়। একেবারে অ্যাম্বুলেন্সে করে 5ই ডিসেম্বর 40 সালে এলগিন রোডের বাড়িতে নিয়ে আসেন। কোনো সাংবাদিক রিপোর্টার কেউ ছিল না ওই সময়। তারপরে স্টোরিটা খুব দ্রুত এগিয়েছে, অনেক গল্প আছে, গল্পগুলো স্টোরি। ওরা তো চারদিকে কমপক্ষে 64 জন আইবির লোক ঘিরে রেখেছে বিল্ডিংটাকে, পুরো সিভিল ড্রেসে আছে এতে, যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাবো যে ওখানে একমাত্র অরবিন্দ বোস ভাইপো এবং ইলা বসু তারা পারমিশন পাচ্ছে। এইখানে যে বর্ণনাটা দিয়েছেন ওখানে শিশির বসু লিখছেন যে সবার সামনে আনুষ্ঠানিকভাবে খাওয়া দাওয়া উনি করলেন। আমি গিয়ে 8টার সময় পড়েছি, 9টা পর্যন্ত ওয়েট করছি। তারপরে সবার বাড়ির লোকজনের সঙ্গেই সুভাষচন্দ্র বসু খাওয়া দাওয়া করেছেন 16 তারিখ। তারপরে উনি 1টার সময় বেরিয়ে এলেন, দাড়ি অবস্থা ইত্যাদি। আমার প্রশ্ন, এতদিন বলা হচ্ছিল উনি ছদ্মবেশে কারোর সাথে দেখা করবেন না, দাড়ি রেখেছেন, কেউ কোথাও লেখেনি, তাহলে সবার সঙ্গে বসে উনি ডিনারটা করলেন সুভাষচন্দ্র বসু, মিলছে না। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে পাশের দরজা আমরা সবাই বন্ধ করে দিলাম, সুভাষচন্দ্র এখানে থাকবেন, আমরা 3টে কম্পার্টমেন্ট কাপড় দিয়ে করে দিলাম, ওখানেই থাকবেন ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে পাশের ঘরটা মা জননীর দরজাটা বন্ধ করে দিলাম। এলগিন রোডে আমরা যদি যাই, পাশের মা জননীর দরজা, পাশাপাশি থাকতেন, ছেলে মা দুপাশে পাশাপাশি থাকতেন। তাহলে এটাই যদি হয়, যেটা মহানিষ্করণের কক্ষ দেখানো হচ্ছে, ওইখান থেকে উনি বেরোবেন কি? ওনার নেতাজির মায়ের ঘর। কারণ আমরা রমেশচন্দ্র মজুমদারের বর্ণনায় পাচ্ছি নেতাজির যে অন্তর্ধান কক্ষ যেটাকে আমরা বলছি, ঠিক পাশে উত্তর দিকে যে ঠিক পাশের ঘরটা, যেখান থেকে অনেকটা লক্ষ্য রাখা যেত, ওইখানটা সুভাষচন্দ্রের আসল ঘর। পাশেরটা মা জননীর ঘর প্রভাবতী দেবী। সেখানে আমরা দেখব তার গুরুদেব শ্যামানাথ ঠাকুর আছেন, অনুকূলচন্দ্র ঠাকুর আছেন, অর্থাৎ ওটা তার মায়ের ঘর। আরেকটা ব্যাপার, বাস্তব ক্ষেত্রে আমরা যদি দেখি যে অনেকেই ঠিক টয়লেটটাও কিন্তু একদম ঠিক পাশে, নেতাজি ঘরের পাশে। এখন এটা হয়ে যাচ্ছে ঘরটা নিয়েও অন্যান্য উল্টোপাল্টা বলা হচ্ছে, আমি তাও ছেড়ে দিচ্ছি, একের পর এক প্রত্যেক কত ছাড়বেন আপনি। আমরা দেখব যে অজস্র ডিসক্রিপেন্সিস রয়েছে। আমি খুব চুম্বকের মতো টাচ করে যাচ্ছি। বলা হচ্ছে পূর্ণিমার রাত তারা যাচ্ছেন যাতে ছায়া না পড়ে, পায়ের, এখন তো পায়ের পদকা চিহ্ন করে দেওয়া হয়েছে, ওই ঘর দিয়ে যাচ্ছেন। অনেক প্রশ্ন আমি তুলেছি আমার বইতে এই ব্যাপারে। যেটা বলার, আপনারা যদি ঘেঁটে দেখেন, আমার কোনো পরিবারের প্রতি অসম্মান করছি না, কোনো ব্যক্তির প্রতিও লিখতেই পারেন বই, 1001 জন লিখছেন বই, নানা রকম গল্প, কিন্তু আমরা যেহেতু বিষয়টা নেতাজি, সেখানে কিন্তু আপনারা দেখবেন তিথিটা পূর্ণিমা ছিল না, একদম ডায়েরিতেই পুরো শরৎ বসুর কিছু বক্তব্য ডায়েরিতে ছিল। এবার বলা দরকার কখন উনি গৃহত্যাগ করেছেন। সিআইএ রিপোর্ট একটা বলছে, সেগুলো বিস্তারিত দিয়েছি, কিন্তু আমি দেখব অফিসিয়াল তথ্য কী পাচ্ছি। খোসলা কমিশনে সাক্ষ্য যখন দিতে হয়, মানুষ দেয়, ওথ নিতে হয়, একটা অফিসিয়াল ওথ, যাহা বলিব সত্য বলিব ইত্যাদি। মুখার্জি কমিশনে আমাদের ব্যাপারটা সিস্টেম তাই। দেখব প্রদীপ বসু হচ্ছে অমিয় বসু, প্রদীপ বসু হচ্ছে অরবিন্দ বসুর দাদা, সুরেশচন্দ্র বসুর পুত্র, থাকতেন ওই বাড়িতে। অরবিন্দর পরে দায়িত্ব ছিল ওই সমস্ত খাবার খেয়ে নেওয়া, সাজিয়ে গুছিয়ে ইত্যাদি ব্যাপারটা পুরো অরবিন্দ জানতেন, এবং জানতেন বলেই অরবিন্দ, কিন্তু নেতাজি পুরোটা ভেঙে কাউকে কখনো বলেননি। কেন বলেননি সেটাই আসছি, কেন বলেননি আমি বলে দিচ্ছি, সেটা সরঞ্জিৎ বসুই বলেছেন। যেটা দেখব যে তিনি ওথ নিয়ে বলছেন যে 12ই জানুয়ারি রাতের বেলা রাঙা কাকাবাবু বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কে বলছেন? প্রদীপ বসু। সূত্র কি? অরবিন্দ বসু, যিনি একমাত্র ঘরে ঢুকতে পারতেন। দ্বিজেন বসু কিন্তু নয়, লিখেছেন, কিন্তু ঘরের মধ্যে ঢোকার ইলা বসু এবং অরবিন্দ বসু, কারণ উনি এও থাকতেন, অরবিন্দ বসু ওই বাড়িতেই থাকতেন, সুরেশ বসুর ছেলে। এবার আমরা দেখব সত্যজন বক্সী হচ্ছেন দেশবন্ধু, ডানহাত ছিলেন, নেতাজির অত্যন্ত ঘনিষ্ঠ, কাছেই বাড়ি। সত্যরঞ্জন বক্সী তিনি ওথ নিয়েই বলেছেন যে আমার সঙ্গে সাক্ষাৎ 12ই জানুয়ারি রাতে শেষ দেখা হয়েছে। আমরা প্রমাণ পাচ্ছি। আর সুনীল দাস হচ্ছেন জয়শ্রী পত্রিকার সম্পাদক এবং সেই বিপ্লবী, তিনি পরিষ্কারভাবে বলছেন 12ই জানুয়ারি দেখা হয়েছিল ফার্স্ট। এবং আমরা যে লিখিত কাগজ পাচ্ছি যে লীলা রায় এবং অনিল রায়কে দায়িত্ব দিয়ে গেছেন ফরওয়ার্ড পত্রিকার, ফরওয়ার্ড ব্লক পত্রিকা, দৈনিক উইকলি ফরওয়ার্ড ব্লক পত্রিকার দায়িত্ব। এবার আমরা লোকসভায় দেখতে পাচ্ছি শশাঙ্ক শেখর সান্যাল, উনি তখন এমপি। লোকসভায় উনি বলেছেন, ওটা অফিসিয়াল রেকর্ড, সরকারি রেকর্ড, ওখানে উনি বলছেন
13 তারিখ খুব ভোরে সুভাষচন্দ্র গৃহত্যাগ করেছেন, অর্থাৎ 12 তারিখ 12ই জানুয়ারি রাত্রে, মানে 13 তারিখ ভোরে, খুব ভোরে 12-13। কি বলছেন? শশাঙ্ক শেখর সান্যাল লিখে বলছেন, এটা লোকসভা ডিবেটে অন রেকর্ড আছে, এগুলো অন রেকর্ড। উনি বলছেন যে আমি নেতাজি তার অনুমতি ছাড়া আমি বলতে পারবো না, বিস্তারিত অন্তর্ধানের বিস্তারিত বলবো তার অনুমতি ছাড়া। এবার অফিসিয়াল রেকর্ড আমরা দেখতে পাচ্ছি, আরও কিছু কিছু আছে, যেমন উত্তম চাঁদ মালহোত্রা কাবুলে, যার বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু 47 দিন আত্মগোপন করেছিলেন, সেখানে অন্তর্ধান নিয়ে সুভাষচন্দ্র বলেছিলেন, সে 40 সালে বলেছেন, মানে উত্তম চাঁদ মালহোত্রা লিখেছেন যে 15ই জানুয়ারি সুভাষবাবু কলকাতা ত্যাগ করেন। ওখানে কিন্তু শিশির বসু, গোমো কোনো ব্যাপারটাই নেই। দেখা যাচ্ছে যে শিশির বসু যেখানে লিখছেন ওয়ান্ডারার গাড়ি করে গেছেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে, ড্যাশ, এবং ওখানে 64 জন কমপক্ষে বাড়িটা ঘিরে রেখেছে, কেউ দেখলো না, একবার উকি মেরেও কেউ দেখলো না কে যাচ্ছে, গাড়ির পিছনে কে আছে বা কেউ দেখলো না। তখন টেন্টেড ছিল না, কাঁচে দেখাই যেত। আচ্ছা, এইবার যে গাড়ির কথা বলা হচ্ছে সেই গাড়িতে আসছি। গাড়িটা দীর্ঘদিন নাকি হাত বদল হয়েছিল, সেই ওয়ান্ডারার গাড়ি 7169 যেটাকে বলা হচ্ছে, কালো গাড়ি ছিল, আমি ছোটোবেলায় দেখেছি, পরবর্তীতে কালে দেখলাম ওটা সাদা গাড়ি হয়ে গেছে। আরও পরে যখন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি গাড়ি চালাতে আসবেন, দেখা গেল হঠাৎ সে গাড়ি পিকক ব্লু হয়ে গেছে কালার। শুধু তাই না, তার 25টা অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করা হয়েছে, অডি কোম্পানি করেছে। একটা মিউজিয়ামে দেওয়া গাড়ি, রবি ঠাকুরের গাড়ি, জগদীশচন্দ্রের গাড়ি, কেউ চালাতে পারে, অধিকার আছে? হয় না। এবার 25টা অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করা হলো, কারণ তখন একটি পপুলার সাপ্তাহিক পত্রিকা কাভার স্টোরি করেছিলাম, ওই গাড়ির প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলাম। না, কিন্তু এতে বসু পরিবার কোনো আপত্তি করেনি? না, তারা বসু পরিবার বলতে শরৎ বসুর পরিবারের এই উইংটা তারা কখনোই আপত্তি করেনি, এবং তথাকথিত বিগ মিডিয়াও কিন্তু প্রশ্ন তোলেনি। আমরা যতদূর জানি শরৎ বসুর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কটা সব থেকে, মানে তিনি আদরের ছিলেন, পরবর্তীকালে ঘটনা অন্য ক্রমে বয়ে গেছিল, সেটা অন্য ব্যাপার, আলাদা প্রসঙ্গ হয়ে যাবে। তার গাড়িটা আমরা দেখতে পাচ্ছি 17 তারিখটা উনি বলেছেন, তার ব্যক্তি হেয়ার্স এভিডেন্স ছাড়া কিচ্ছু না, কিন্তু উনি কোনো ওথ নিয়ে বলেনি, লিখেছেন। কেন? আর 12ই জানুয়ারিটা মনে রাখতে হবে ছিল শনিবার, স্বামী বিবেকানন্দের জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের যত বড় বড় ডিসিশন নিয়েছেন সব স্যাটারডে, সব, আমি তার লাইফটাকে আমি দেখেছি, যত বড় বড় ডিসিশন, যত বড় বড়, যেমন বলছি উনি আধ্যাত্মিক, মানে চূড়ান্ত আধ্যাত্মিক। সুভাষচন্দ্র বসু চূড়ান্ত আধ্যাত্মিক, চূড়ান্ত মা কালীর ভক্ত। নেতা রামকৃষ্ণদেব ঘর ছেড়ে চলে গেছিলেন, শারদানন্দ নাম নিয়ে বন্ধুদের চিঠি লিখতেন, তারপরে সব ছোঁয়াছুঁয়ি, জাতপাত, ব্রাহ্মণ কায়স্থ হওয়া চলে এসেছিলেন, খুব কাছ থেকে দেখেছিলেন, বহু সাধু সন্ন্যাসীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। আমার ওই সন্ন্যাসী দেশনায়ক সুভাষ বইতে বিস্তারিত লিখেছি। চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখছেন, চারুকে, যে কালকে আমি হেমন্ত সরকারকে লিখছেন যে কালকে একটা অদ্ভুত আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি দেখলাম? বলছে, আমি দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মন্দির, একজন বালকের থেকেও বালক, দক্ষিণেশ্বর মা ভবতারিণী রয়েছে। এটা সুভাষচন্দ্র হাতের লেখায় আছে, এটা একদম হাতের লেখা, আমি বইতে দিয়েছি। চিঠিতে লিখছেন যে দেখলাম মা কালীর কাছে প্রার্থনা করছেন, অজস্র ধরে কাঁদছেন, তারপরে বলছে, এই নাও আমার ভালো, এই নাও আমার মন্দ, শুদ্ধা ভক্তি দাও শুধু। লাস্টে লিখছেন বালক টিচিং শ্রীরামকৃষ্ণদেব। কে এই চিঠিটা লিখছেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু মনে রাখবেন, জীবনে উনি কখনো শ্রী বিবেকানন্দের মতোই, রামকৃষ্ণের মতোই কখনো হেল্প শব্দটা ব্যবহার করেননি। সার্ভিস টু ম্যানকাইন্ড, দরিদ্র নারায়ণ। সবসময় সুভাষচন্দ্র দরিদ্র নারায়ণ কথাটা বলেছেন, এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার গভীর যোগাযোগ সিঙ্গাপুরে থাকাকালেও হয়েছে। সেটা একটা অন্য প্রসঙ্গ আধ্যাত্মিক দিকে দেখি। সুভাষচন্দ্র বসুর চূড়ান্ত আধ্যাত্মিক, নেতাজি সুভাষচন্দ্র বসু সবার সমস্ত ভারত, হিন্দু মুসলিম শিখ ইসাই সবার প্রাণের মানুষ হচ্ছেন নেতাজি। আর তাই বলে উনি বলছেন, তো আমার বাস্তববাদী খুব বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেবকে মনে হয়েছে। ওনার আধ্যাত্মিক জীবনটা আলাদা, যদি কোনো অবকাশ হয় নিশ্চয়ই বলা দরকার আছে। এবং অনেক অনেক সাধু, যেটা সামনে আসেনি, কার কাছে সংস্পর্শে উনি আসেননি, বড় বড় সাধকদের সংস্পর্শে উনি এসছেন। আর তারা কি বলছেন? তারা তো বলছেন অঘরীনাথ থেকে শুরু করে ছোটবেলা থেকে মানে একটা ছবি পাওয়া যায় যেখানে
কটকে উনি বন্ধুদের নিয়ে রামকৃষ্ণ মিশন করেছিলেন, বন্ধুদের নিয়ে দান ধ্যান ইত্যাদি তো করতেনই। সেখানে একজন সাধক, দুজন, হেমন্ত সরকার আর সুভাষচন্দ্র বসু বসে আছেন, মাঝে ওই সন্ন্যাসী। সে সন্ন্যাসী বেশি দিন থাকেন না, বলে মায়া পড়ে যাবে এক জায়গায় থাকলে। হ্যাঁ, তার সম্পর্কেও ওনার আত্মজীবনীতে অনেক কথা লিখেছেন। এবং আমরা দেখব ভোলাগিরি আশ্রমে যাচ্ছেন, এই যে উনি ঘর ছেড়ে যে বেরিয়ে যাচ্ছেন ম্যাট্রিক পরীক্ষার পরে পরে উনি বেরিয়ে যাচ্ছেন, বৃন্দাবন, রাজমঞ্ঝলা, পুরো দেওঘর, সব জায়গা। এবং স্বামী ব্রহ্মানন্দ বললেন, সুভাষ তোমার অনেক বড় কাজ আছে, তুমি ফিরে যাও। এবং মানে বিস্তারিত নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় যাননি, কার সঙ্গে নেই, কি আনন্দময়ীমা, বহু 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 ভাষণ। ওঙ্কারনাথ ঠাকুর বয়স কত হবে? একেবারেই কৈশোর, কৈশোরে মাকে লিখছেন, মানে মাকে লেখা চিঠিগুলো তো স্পষ্ট 14-15 ঘর ছেড়ে চলে গেছিলেন, প্রায় 1.5 মাসের মতো চলে গেছিলেন। তারপরে ফিরে এলেন, টাইফয়েড রোগে অসুস্থ হলেন। তখন বাবার সঙ্গে গণ্ডগোল, দাদারা খুব ক্ষিপ্ত, মার যা হয়। তখন তার বন্ধুকে রাত্রেবেলা চিঠিতে লিখছেন, তখন বাবা বলছেন, বড় ডাকলে আমি ছেড়ে দেবো, বড় ডাকলে আটকে রাখবো না তোমায়। তখন সুভাষ তর্ক করছে যে ডাকটাই খুব আপেক্ষিক নয়। খুব সুন্দর, মানে ওনার কথাবার্তা। তিনি কি আধ্যাত্মিক পথেই যেতে চেয়েছিলেন? একেবারে। আরেকটা বলে দিই, যেতে চেয়েছিলেন না, উনি 100% আধ্যাত্মিক, 100%, 99 নয়, 100%। সন্ন্যাসী হতে চেয়েছিলেন? সন্ন্যাসী হতে চেয়েছিলেন না, ব্রহ্মচর্য পালন করতেন 100%। উনি, আমার যে রিসার্চে আমি দেখেছি, কমপক্ষে উনি 7 বার গেরুয়া ধারণ করেছেন। ওনার ভেতরটাই গৈরিক রঙের রঞ্জিত, ওনাকে বাইরে থেকে পড়তে হয়নি। যখন কম বয়স, তখন তো গেরুয়া ধারণ করে শান্তিপুরের গঙ্গায়, ওই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরণ তরঙ্গে পুরো গঙ্গা স্তোত্তম করছেন ভোর 4:30 জলের মধ্যে ডুবে। বর্ণনা আমরা পাচ্ছি, এগুলো সব অন রেকর্ড, এগুলো সমস্ত কিছু আছে। নেতাজিকে আমরা ওই আজাদ হিন্দের সেনানী, তিনি এই ভুল করেছিলেন, তিনি এই ঠিক করেছিলেন, তিনি ফ্যাসিস্ট, তিনি ইত্যাদি ইত্যাদি বলে তাকে ছাপ দিয়ে দেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মানুষ, ব্যক্তি সুভাষচন্দ্র বসু নিয়ে কাল্টিভেট করা হচ্ছে না, হয়নি, আনা হচ্ছে না। সেটা কি কিছুটা ঢেকে রাখার জন্য আপনার কি? একেবারে তাই, একেবারে ঢেকে রাখা। কেননা যখন গুন্ডামি বাবার প্রসঙ্গ আসে, তখন নেতাজি পরিবারের তরফ থেকেই, আমি তখন একটি সংবাদ মাধ্যমে আমি দেখেছি যে তারা বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ফিরে আসতেন, তিনি কখনো সাধু সেজে থাকতেন। অ্যাবসলিউটলি তাই। এই জায়গাটাই আমি বলি, বিভিন্ন জায়গায় তারা বলেন, আমরা সিমলার নরেন্দ্র দত্ত ইয়াং, সে যখন বিবিদিশানন্দ হচ্ছেন, কিংবা তার পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নাম নিচ্ছেন, আমাদের আপত্তি হয় না, আমাদের মেন্টাল ব্লকেজ হয় না। অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ, ঋষি অরবিন্দ হচ্ছেন, কোনো কাজ করে, হ্যাঁ হতেই পারেন, মানুষ তো হতেই পারেন। আর সুভাষচন্দ্র বসু, যে কৈশোর থেকে আমরা তাকে দেখতে পাচ্ছি বিবেকানন্দের অনুসারী, বিভিন্ন জায়গায় গোপনে আধ্যাত্মিক চর্চা করছেন। এমনকি মান্দালয় জেলায় যখন ছিলেন বন্দি, বিনা বিচারে আটক, যে বইগুলো পড়ছেন সব আধ্যাত্মিক বই, কিরকম অজস্র। পুরোহিত দর্পণ পড়ছেন, মন্ত্রসিদ্ধ পড়ছেন, কোন মন্ত্র কি হবে যাবতীয় সব বেরিয়ে এসছে, কমেন্টস করেছেন, এইটা কোন মন্ত্র তার পক্ষে উপযোগী সিদ্ধ, এবং সমানে চর্চা করছেন। বলছেন যে বিজ্ঞানের থেকে মন্ত্র তার বেশি শক্তি দিত। বিজ্ঞানের সঙ্গে কোনো তফাৎ নেই। আমরা একটা, আমাদের ধারণা আছে, কিছুটা ওয়েস্টার্ন কনসেপ্টে আছে, যে তথাগত বিজ্ঞানের কথা আমরা বলি, বিশেষ রূপে জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ রূপে জ্ঞান। যে জ্ঞান চর্চা কি হতো না, আমি একটু হয়তো প্রসঙ্গ থেকে বেরিয়ে গিয়ে বলছি, যে বিরাট দাঁড়িয়ালা সাধু, তাদের কোনো পিএইচডি ডিগ্রি ছিল না, কোনো ল্যাবে নাসা ভাষায় কোথাও তারা ছিলেন না। আমাদের ভারতবর্ষের তারা, কেউ ভাস্করাচার্য, কেউ আর্যভট্ট নাম তাদের। তারা পৃথিবীকে দিলেন দশমিকের কনসেপ্ট, তারা পৃথিবীকে দিলেন জিরোর কনসেপ্ট। তারা সায়েন্টিস্ট নন, তারা তো ঋষি, তারাই কম সায়েন্টিস্ট। এই ঋষি মানেই যে কনসেপ্ট, এটা আমার আর একটা চ্যানেলে আলোচনাও হয়েছে, যে ঋষি এবং ঋষিকা মানেই মাথায় ঝুঁটি, এটা তো নয় কত। এবং তারা সাধারণ মানুষের জন্য, আমরা যে ইকো ফ্রেন্ডলির কথা বলি, ইকো ফ্রেন্ডলি পুজোর কথা বলি, নেচারকে ভালোবাসার কথা, আমরা পরিবেশ, ভাবুন শুধু দুর্গা পুজো বলি, দুর্গা ঠাকুরটাকে যদি আমরা দেখি, নবপত্রিকা দেখি, আমরা যদি এখন বলতে যাই অনেককেই, এখনও এই যুগেও যদি আমরা বলি এই গাছগুলোকে নষ্ট করবে না, অমুক তমুক, গাছ নষ্ট হচ্ছে বলি, টায়ার পোড়াবে না, ইত্যাদি ইত্যাদি। ভাবুন তো, নবপত্রিকা, এক চালার মধ্যে মা দুর্গার মধ্যে আমরা নলেজ পাচ্ছি, কমার্স পাচ্ছি, ডিফেন্স পাচ্ছি, একদম বিজনেস পাচ্ছি, সব কিছু পাচ্ছি। নেতাজি আবার মা দুর্গার খুব উপাসক ছিলেন, এই জন্য প্রসঙ্গটা আনলাম। মা দুর্গার পুজোর ব্যাপারে, মা কালী পুজোর ব্যাপারে জেলে, ওনার আন্দোলনের ফলে জেলে গ্র্যান্ট দিতে বাধ্য হয়েছে, আলিপুর জেলে পুজো হয়েছে।
মা দুর্গার পুজো করেছেন। দুর্গাপুজো হয়েছে? ইয়েস, নেতাজির উদ্যোগে, মানে সুভাষচন্দ্রের উদ্যোগে। ব্যবসায়ীরা সবাই বলছেন খ্রিস্টানদের গ্র্যান্ড দেওয়া হয়, ইসলামদের এই গ্র্যান্ড দেওয়া হয়, আমাদের কেন হবে না? আন্দোলন করেছেন সরস্বতী পুজো করার জন্য। কোথায় সেটা? মান্দালয় ছেলে এখানে এটা বিস্তারিত। নেতাজি সুভাষচন্দ্র বসু যে আধ্যাত্মিক এবং কেন ভালো পুজো আয়োজক, মানে কেমন আয়োজক ছিলেন পুজোর আয়োজক, শুধু তাই না, ওনাকে যারা বর্ণনা দিয়েছেন আলিপুর জেলে, যে ওই গারদের বস্ত্র পরে একদম বসে আছেন, ওই দুর্গা মন্ত্র পাঠ করছেন, মাকে এটা তো গেল জেলে করেছেন, মানে বিপ্লব ঘটিয়েছেন। ভারতবর্ষে আর কোনো জাতীয় নেতা করতে পারেননি এটা। কারা ফুল দিচ্ছে, কারা পুজোর উপকরণ দিচ্ছে, রাতারাতি সমস্ত জায়গা থেকে চাঁদা আসছে, বড় বাজার থেকে জিনিসপত্র চলে আসছে, এই আলিপুর জেলে। যদিও দুর্ভাগ্য আলিপুর জেলে সেই ব্যাপারটাকে তুলে আনা হয়নি, সেই জিনিসটাকে আনার দরকার ছিল। কারণ সত্যি তো সত্যই, দেখুন এটা তো কোনো ধর্মের বিভাজনের বিষয় নয়। যদি আমরা দেখি তিনি চিঠিতে লিখছেন যে মূর্তি সরস্বতী ঠাকুর ইনি করছেন মান্দালয়, যে এখন তৈরি করছেন একজন শাস্তিপ্রাপ্ত একজন, সেই সরস্বতী ঠাকুর তৈরি করছেন, মা এরমভাবে দেখা দিয়েছেন। উনি একটা পুজোর সময় তখন কৈশোর, 13-14 বছর বয়স, মাকে চিঠি লিখছেন, যে চিঠিগুলো অসাধারণ চিঠি। তাকে বলছেন এবার পুজোয় থাকতে পারছি না সুভাষগ্রামে পৈতৃক বাড়িতে, এবার সেই লিখছেন যে মন্ত্রোচ্চারণ, মানে কথাগুলো অসাধারণ, কর্ণকে পরিশুদ্ধ করতে পারে মন্ত্রোচ্চারণ শুনে, চন্দন পুষ্পিত, মানে মনে হবে যেন একজন পণ্ডিত মানুষ, কমপক্ষে 50-60 বছরের মানুষ, তার বক্তব্য। তখন 13-14, উনি তখন শ্রীরামচন্দ্রের কথাও লিখছেন, যে সেই কোথায় গেল তপমনের সেই শিক্ষা আমাদের। রামচন্দ্র সম্পর্কে কি ধারণা প্রচুর, ছিল? রামচন্দ্র আমি তো লিখেছি। তিনি কি মনে করতেন যে রামচন্দ্র আদর্শ রাজা? রাজা না, তিনি ওই সমাজ ব্যবস্থাকে, রামচন্দ্রকে দারুণ শ্রদ্ধা করেছেন। দেখুন, প্রজাপালক রামচন্দ্র, প্রজাপালক। ধরুন নেতাজি কিন্তু কখনো, সুভাষচন্দ্র কোনো পর্যায়ে রামধুন গাইতেন না সভায় লোক বাড়াবার জন্য, যেটা আমরা অন্য নেতার ক্ষেত্রে দেখেছি। কিন্তু আদ্যপ্রান্ত 100% সুভাষচন্দ্রের ভেতরে রামায়ণ মহাভারতকে মাকে পড়ে শোনাচ্ছেন। মা অত্যন্ত ধার্মিক ছিলেন। প্রভাবতী দেবী সম্ভব ভালোবাসতেন সুভাষকে, তার জন্য খুব ব্যথা বেদনা ওনার ছিল, সে এক দীর্ঘ চ্যাপ্টার। কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে নেতাজিকে আনা হয়নি। এইবার যখন ওই সন্ন্যাসীর ব্যাপারটা উঠে এলো, হঠাৎ অনেকে বলেছেন, দাবিদার পরিবারের অনেকে বইতে লিখলেন, না তখন তিনি ম্যাচিওর না, কম বয়সে ঘর ছেড়েছিলেন, তারা পড়েননি অসমাপ্ত আত্মজীবনী, মাত্র 10 দিনে শেষ করেছিলেন। তখন তার বয়স 40+, যথেষ্ট। উনি তো প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি 48-39 বছর। তিনি লিখছেন, বিবেকানন্দের কথা লিখছেন তার আত্মজীবনীতে। উনি লিখছেন পুরো, মানে সাংঘাতিক কথা লিখছেন। ওই বলছে যে রিপু দমনের জন্য, কাম জয় করবার জন্য, মানে সাধারণ লিখছে, পরামর্শ দিচ্ছেন যে নিজের মা কালী, মা দুর্গা, এদের স্মরণ করো। মানে যা বিবেকানন্দ বলে গেছেন উনিও তাই বলছেন। এক্স্যাক্টলি। বিবেকানন্দ বলছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, আর সুভাষচন্দ্র বলছেন বন্ধু মহলে, দেশপ্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর সেবিছে ঈশ্বর। মোর অর লেস সেম। খান আব্দুল গাফর খান লিখিতভাবে কিন্তু 70 সালে সুভাষ বেঁচে আছেন বলে লিখছেন। 70 সালে কি বলছেন? একদম অন রেকর্ড এগুলো পাওয়া যায়। স্বাধীনতার পরে? হ্যাঁ, 70 সালে। কে বলছেন? একদম নেতাজির খুব কাছের মানুষ খান আব্দুল গাফর খান। কিন্তু ভারতবর্ষে তার জায়গা হয়নি, তিনি পাকিস্তানে ছিলেন। যেমন আজাদ হিন্দের হাবিবুর রহমান জায়গা হয়নি। কি বলেছিলেন তিনি? সুভাষ আছে একদম, এবং অমৃতবাজার পত্রিকার একদম কাটিং আছে। খান আব্দুল গাফর খান বলেছেন তো, আমরা পরবর্তীকালে তার যেমন ভারতবর্ষে, নেহরুর ভারতবর্ষে জায়গা হয়নি, ঠিক তেমনি আজাদ হিন্দের ফৌজের হাবিবুর রহমান তিনি পাকিস্তানে চলে যান আর্মিতে। কর্নেল বুরহাউদ্দিন প্রিন্সের তিনি চলে যান পাকিস্তানে। শৌকত আলী মালিক চলে যান পাকিস্তানে, যিনি পতাকা তুলেছিলেন 14 এপ্রিল 44 মণিপুরে। সবচেয়ে দুঃখের ব্যাপার, নেতাজি সুভাষচন্দ্র বসু তার দায়িত্বভার ব্যাংকক থেকে চলে যাওয়ার আগে তিনি লিখিতভাবে দায়িত্ব দিয়ে গেছিলেন মেজর জেনারেল MZ কিয়ানিকে। সেই MZ কিয়ানির ভারতবর্ষে ঠাঁই হয়নি, কারণ নেহরুর ভারতবর্ষে, খণ্ডিত ভারতে ঠাঁই হয়নি। এরা কিন্তু সব অখণ্ড ভারতের জন্য লড়েছিল। এটা আমাদের দুঃখের ব্যাপার। যখন দেশভাগটা হয়, সেই দেশভাগের সময় আমরা দেখব অজানা বেতার কেন্দ্র থেকে আমরা পাচ্ছি। আমরা কিন্তু দেশটা তো মানে জাতিতত্ত্বে ভাগ হয়, ভাগ হয় করা হলো। ধরুন 46-এ যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে আজাদ হিন্দের সেনাদের বিচার নিয়ে, হিন্দু মুসলিম সব এক হয়ে গেছে, রশিদ আলী দিবস হচ্ছে, নৌবিদ্রোহ হচ্ছে, যে নৌবিদ্রোহ থামানো হয়েছিল, কনস্পিরেসি একটা হয়েছিল বড়, সারা দেশ উত্তাল,
সেই সময় সবাই জাতীয় নেতারা, সেই সময় তৎকালীন কংগ্রেসের তারা সাইলেন্ট থাকলেন, তৎকালীন পলিটিক্যাল লিডাররা সাইলেন্ট থাকলেন, আর নেতাজির যারা বিপ্লবী ছিলেন তারা সব জেলে ছিল। ওই সময় যদি কুইট ইন্ডিয়ার ডাকটা একবার দেওয়া হতো, দেশ অখণ্ড থাকতো। গান্ধীজির বড় ভূমিকা ছিল, বড় ভূমিকা ছিল, কিন্তু নেননি না। গান্ধীজি সে সময় সেই জায়গাটাতেও সম্ভবত ছিলেন না, কংগ্রেস তাকে সাইড করে দিয়েছিল অনেকটাই। কংগ্রেস না নেহরু? জওহরলাল নেহরু। এবং আমরা তো জানি পরবর্তীকালে প্যাটেল, জওহরলাল নেহরু যত উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন, যে সেনাবাহিনীতে ভারতীয় সেনাবাহিনীতে কোনো আজাদ হিন্দের একটি সেনা যাতে চাকরি না পায়, নেতাজির ছবি কোথাও টাঙানো যাবে না কোনো ক্যান্টিনে, অফিসে। এটা সরকারি নোটিফিকেশান ছিল তখন। অল ইন্ডিয়া রেডিওতে নেতাজির জন্মদিন, হ্যাঁ, তার বেরিয়ে এসছে, ডিক্লাসিফাইড ফাইল সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়ে এসছে। আগেও বেরিয়ে এসেছিল এগুলো, কিন্তু আরও খানদুয়ারিকে দিয়ে নির্দেশ দেওয়ানো হয়েছিল বোম্বের। এগুলো তো ঘটনা, ইতিহাস তো জাজ করবে। আমরা, আমাদের শ্রদ্ধা থাকতেই পারে বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনৈতিক দলের মানুষের কাছে অনুরোধ, সত্যিটা তারা আনুন না দেশবাসীর কাছে। জয়ন্তদা, আমাদের সময় শেষ হয়ে গেছে, এবং এটা মানে নেতাজি এত বড় একটা চ্যাপ্টার নয়, মানে আমাদের জীবন জুড়ে সেই মানুষটার অবদান আমরা কিছু দিতে পারিনি, বরঞ্চ পরিবর্তে কি দিয়েছি তা বোধহয় কিছুই দিইনি। কিন্তু আমার যেহেতু একটা চ্যাপ্টারের মধ্যে আমাকে শেষ করতে হবে, তাই পডকাস্টটার একেবারে শেষের দিকে আমরা এসেছি। আমি বেশ কয়েকটা প্রশ্ন আপনাকে করব। আমি চাইবো যে আপনি একটু ছোট করে যদি উত্তর দেন, তাহলে মানুষ জানতে পারবে। ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হলো, জিন্না, মোহাম্মদ আলী জিন্না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন, জওহরলাল নেহরু তিনি ভারতের প্রধানমন্ত্রী হলেন। 14ই আগস্ট, 15ই আগস্ট পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা দিবস হলো। এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পরেও ভারতে আজও পর্যন্ত এই ধর্ম নিয়েই এত চুলোচুলি, এত কোটানকোট দাঙ্গা চলছে। 1946-এর যে গ্রেট ক্যালকাটা কিলিং বা নোয়াখালীর দাঙ্গা, এগুলো সম্পর্কে নেতাজির কোনো বক্তব্য তখনও পর্যন্ত এসেছিল? এর পরের প্রশ্নটা আমি করবো, কিন্তু কোনো রকম কোনো, যেটা আমরা দেখতে পাচ্ছি আননোন রেডিও স্টেশন থেকে ওয়েভেলের যে প্রস্তাব বা দেশভাগের প্রস্তাব, উনি কাতর কণ্ঠে বলেছেন যে আমরা জানতে পাচ্ছি যে দেশভাগ হলে মাতৃভূমি রুইন্ড হয়ে যাবে, দেশভাগের কোনো যেন মেনে নেওয়া না হয়। এটা কিন্তু ঘটনা, আজকে আমরা দেখতে পাচ্ছি কী অবস্থা। আর দ্বিতীয়ত বলি যে হ্যাঁ, ধর্মটাকে ব্রিটিশ স্পন্সর্ড এবং তার সঙ্গে তৎকালীন জাতীয় নেতৃত্ব, আরও যদি ক্যাটাগরিক্যালি বলি কংগ্রেস নেতৃত্ব এবং জিন্না, এরা কিন্তু পরিকল্পিতভাবে দেশভাগ করেছে ক্ষমতার তাড়নায়, ক্ষমতার লালসায়। আমরা একটা জায়গায় জানতে পাচ্ছি মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহরুকে প্রশ্ন করছেন, নিজামের প্লেনে করে গেছেন সিঙ্গাপুরে, যেখানে উড়িয়ে দেওয়া হয় ওই মনুমেন্টটা আইএনের, যে দেশ যদি ভাগ না হয় কে প্রধানমন্ত্রী হবে, বেঙ্গল থেকে না ইউপি থেকে? রাজি হয়ে গেলেন জওহরলাল নেহরু। জওহরলাল প্রথম থেকে চাননি দেশভাগ। সত্যি তো, বেঙ্গলের যে পপুলেশন, এখান থেকে বেশি এমপি যেত, এখানকার চাপেই তো প্রধানমন্ত্রী হতো। কোথা থেকে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু এটা। আজকে ভারতের যে কি বলবো রাজনৈতিক কাঠামো, তাতে বাংলার আমলা আছে, অনেকেই আছে, প্রতিমন্ত্রী আছে, কিন্তু বাংলা যেভাবে, পাঞ্জাব এবং বাংলা, বিশেষ করে বাংলার কথা বলবো, বাংলা যেভাবে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিল, যেভাবে বলিদান দিয়েছিল, বাংলার সেই কি বলবো কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের প্রতিদান কি আমরা পেয়েছি? আমাদের পূর্বপুরুষেরা পেয়েছে, নেতাজি তো পাননি, কিন্তু আমাদের পূর্বপুরুষেরাও কি পেয়েছে যারা ছিলেন দেশে? এটা খুব সত্যি কথা। যেমন পাশাপাশি এটাও আসা উচিত এই ন্যারেটিভটা, যে 26,000 সেনা যারা প্রাণ দিয়েছিল, তাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ছিল, সবাই ভারতীয় ছিল, অখণ্ড ভারতের। তাদের অ্যাড্রেসগুলো আমি দেখার চেষ্টা করেছি, বিভিন্ন প্রভিন্সে ছড়িয়েছিল। একটা ন্যারেটিভ আনা হয় যে কজন মুসলিম প্রাণ দিয়েছেন, কজন শিখ প্রাণ দিয়েছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে টোটাল হোলিস্টিক অ্যাপ্রোচ যদি আমরা করি, দেখব বর্তমান বাংলাদেশ, সেখানেও বহু আজাদ হিন্দের মানুষ ছিলেন, বাস করতেন। হিসেব নিকেশ করে বলছেন তারা যে নিখোঁজ হয়ে গেছেন। নিখোঁজ তারা হননি, হারিয়ে গেলেন কোথায়? তাদের রাষ্ট্র তাদের সন্ধান করেনি। অর্থাৎ শুধু বাংলা পাঞ্জাব তো বটেই, বাংলা পাঞ্জাব তো বটেই, জনজাতি, এই নাগাল্যান্ড, মণিপুরের বহু মানুষ প্রাণ দিয়েছেন, বহু রাজ্যের মানুষ, বিশেষ করে সাউথ ইন্ডিয়ায়। তার মানে এই যে ভারত
ভারতের একতা নিয়ে আমরা আজকে কথা বলি, ইউনিটি এন্ড ডাইভার্সিটি নিয়ে আমরা কথা বলি, সেটা একমাত্র নেতাজি সুভাষচন্দ্রই জাতীয় স্তরে সিম্বল অফ ইউনিটি। নেতাজি হচ্ছেন সিম্বল অফ ইউনিটি, যার কথায় সবাই প্রাণ দিচ্ছে। আমি আগে বলেছিলাম কিনা জানি না, উনি একটা বক্তব্য রাখছিলেন যে মায়ের বলি চাইছে মা, সুসাইড স্কোয়াড, এটা আমাকে রক্ত দাও, তোমার স্বাধীনতা দেবো। তরুণরা এগিয়ে এসেছেন, একজন শিখ হাতের আঙুল কেটে যাচ্ছেন, বলে স্টপ ইট, আঙুল কাটতে যাচ্ছেন, বলে স্টপ ইট। ভারতবর্ষ কোনো ব্যক্তির নয়, সেখানে ইমোশনাল কোনো আমি চাই না, ইমোশনাল সাপোর্ট চাই না। উনি একটা পাত্রের মধ্যে তরুণ তরুণী শিখ হিন্দু সবার রক্ত মেশানো হলো, আমরা ব্লাড সিল চাই। উনি সেই একটা সুসাইড স্কোয়াড, ব্লাড সিল, এই ব্লাড সিল কিন্তু দিতে হয়েছিল। কে করতে পারে বলুন তো? কেউ করতে পেরেছে পৃথিবীতে আজ পর্যন্ত? একদম। আজকের ভারতবর্ষে হিন্দু মুসলিম এত ভাগাভাগি, কিন্তু নেতাজি সম্পর্কে বলা হয় যে তার নাকি মুসলিম প্রীতি প্রচুর ছিল, এই অভিযোগটাও অনেকে করে। তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্ক, এইটা একটু বলি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা, নেতাজি কিন্তু চূড়ান্ত বামপন্থী, নেতাজি চূড়ান্ত দক্ষিণপন্থী। বামপন্থী আবার দক্ষিণ, ইয়েস, কারণ মহানিষ্কর্ষের সবাইকে মিলেছে, উনি জানতেন সবাইকে নিয়েই দেশ, সবাই। উনি শ্রমিক নেতাও ছিলেন, শ্রমিকের কাজ করেছেন। ওনার সঙ্গে কিন্তু হিন্দু মহাসভার কানেকশন পাচ্ছি। স্বয়ং রাসবিহারী বসু কে ছিলেন? হিন্দু মহাসভার কে ছিলেন সাউথ ইস্ট এশিয়ায়? আমরা আনি না। আমরা দেখি কংগ্রেসের থেকে বেরিয়ে গেছিলেন, কিন্তু কংগ্রেসের কিছু ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি ছিলেন মহানিষ্ক্রমণের পথে। কীর্তিকিষাণ পার্টির পরবর্তীকালে বামপন্থী, তারা হেল্প করছে তাকে। এবং নেতাজি যে বামপন্থীদের সঙ্গে তার যোগাযোগ, বামপন্থী এখনকার কমিউনিস্ট কথা বলছি না আমি, আন্তর্জাতিক সেই সময় সোভিয়েত রাশিয়া সাপোর্ট করছেন সুভাষচন্দ্র বসু। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রথম দিকে আমরা দেখব যে গণ্ডগোল ছিল, মতের পার্থক্য ছিল নিঃসন্দেহে, একই পাড়ার বাসিন্দা বললে ভুল হবে না, কাছাকাছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার চিঠি লিখেছেন অনেক, সুভাষচন্দ্রও লিখেছেন, তাতে বন্ধুত্বের ছোঁয়া। সুভাষচন্দ্র বলছেন, তখন সুভাষচন্দ্র লিখছেন, একটা ফরব্লকে খুব পপুলার, বলা হয় হিন্দু সন্ন্যাসীরা বেরিয়ে পড়েছে ঝাড়খণ্ডের বক্তৃতা, একটি মাত্র কাগজে আমরা দেখতে পাই তার আমরা কিন্তু রচনাবলিতে সে লেখাটা পাই না। সুভাষচন্দ্র বসু লিখছেন যে আমাদের স্থানীয় স্তরে, অর্থাৎ বাংলার স্তরে হিন্দু মহাসভার সঙ্গে বিরোধ আছে, বড় ক্ষেত্রে নেই, কারণ আমরা সবাই স্বাধীনতা চাইছি। জাতীয় ক্ষেত্রে নেই, ঠিক কথা। যদি বাস্তব পলিটিশিয়ানস একজন, তাই তো বলবেন যে কংগ্রেসের জায়গা তো ছেড়ে দিতে পারে না হিন্দু মহাসভাকে, কিন্তু জাতীয় স্তরে সেটা ঐক্য, এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু ঐক্য ছিল। সুভাষচন্দ্র বসু কখনো বলেনি, এবং আমরা খুব গুরুত্বপূর্ণ কথাটা বলা দরকার, ন্যাশনাল আর্কাইভের কিছু ডকুমেন্টস বেরিয়ে এসছে, তাতে আমরা দেখতে পাচ্ছি দেশ ছাড়ার ঠিক আগে শ্যামাপ্রসাদ মুখার্জির লোকজন সুভাষচন্দ্রের সঙ্গে যোগাযোগ করছেন, বাট ইট ওয়াজ টু লেট। ঠিক যেমন জয়প্রকাশ নারায়ণ তারা ভুল বুঝতে পেরে চিঠি দিয়েছিলেন, সেটাও আমরা পাচ্ছি, কিন্তু নেতাজি তখন ডিসাইড করে ফেলেছেন দেশ ছেড়ে বেরিয়ে যাবেন। পরবর্তীকালে যেটা সব স্ট্রাইকিং ব্যাপার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি হিন্দু মহাসভা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে 21শে অক্টোবর তিনি জনসংঘ করলেন। 21শে অক্টোবরটা মনে রাখতে হবে আজাদ হিন্দের প্রতিষ্ঠা দিবস। শুধু তাই না, তার চিঠিতে আমরা পাচ্ছি, সুভাষ তুমি ফিরে এসো, তোমার প্রয়োজন আছে। এগুলো কাগজে অন রেকর্ড, এগুলো তারা বলেন না। ইয়েস, আমার বইতে আমি লিখেছি সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদ অনৈক্য থেকে ঐক্যে। আমার প্রশ্ন, আমরা এরম জানতে পারছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে কেন গেলেন। কারণ কাশ্মীর অ্যাটাকটা মনে রাখতে হবে, আইএনএর মানুষজন ছিলেন, টাইমসের রিপোর্টার বলছে হবিবুর রহমান, বুরহাউদ্দিন, এরা ফার্স্ট কাশ্মীর অ্যাটাকে ছিলেন। এবং আমরা রাশিয়ান অ্যাম্বাসেডার বলছেন মোরাডফ, যে সুভাষচন্দ্র বসু আইএনএর ধাঁচে কাশ্মীর অ্যাটাক কাজ করছেন সোভিয়েত রাশিয়ার হেল্প নিয়ে। হয়তো নেতাজি কাশ্মীর দিয়েই ঢুকতেন। রাতারাতি কাশ্মীরের স্ট্যাটাস বদলে দেওয়া হলো, 370 গেলেন, জওহরলাল নেহরু যা করলেন আমরা সবাই জানি, ওপেন, এগুলো নিয়ে এক্সপ্লোর করা হয়নি। তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন ওখানে গেছিলেন? আমরা শুনেছি, বলেছেন তোমার কাকাকে দেখতে যাচ্ছে, অনেক জিএন বোসকে বলেছিলেন, দেখছি ঘটনা সত্যি মিথ্যা জানি না, হেয়ার্স এভিডেন্স। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুটা খুব রহস্যজনক। আর সবচেয়ে বড় কথা, তার কাজী নজরুল ইসলাম, যার সঙ্গে সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল, তিনি লিখছেন, তার প্রায় শেষ চিঠি বলা হয়, শ্যামাপ্রসাদকে লিখেছেন যে আগামী দিনে বাঙালি সবাইকে ভুলে গেলেও সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলবে না। অথচ আমরা ভুল তথ্য আমরা জানছি, আমাদের মাথায় একটা স্টেট আইডিয়া হয়ে গেছে পলিটিক্যাল পার্টির লোকজনদের, সব পলিটিক্যাল পার্টির কথা বলছি। এমন শুনছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নেতাজি মেরেছিলেন, পছন্দ করতেন না হিন্দু মহাসভা। আরে সময় তো বদলায়, একজন 20 বছর বয়সে যা ভেবেছে একজন 40 বছর ভাববে না, 40-এ যে ভেবেছে 60-এ সেটা ভাববে না। এটা গুমনাই বাবাও তাই বলছেন, যে ওরা আমাকে ধরে রেখেছে যে 20 বছর বয়সে যা করেছিলাম এই বয়সেও তাই করবো।
নেতাজিকে নিয়ে যত রকম অপপ্রচার করা দরকার বা সব হয়েছে। ক্ষমতা ধরে থাকতে যা যা করা স্টিল দরকার তাই এখনো এই যে মহানিষ্ক্রমণ নিয়ে বলছিলাম না, যে আমরা দেখতে পাচ্ছি মহানিষ্ক্রমণের উনি কলকাতা থেকে কি বেরিয়েছিলেন, কিভাবে বেরিয়েছিলেন, যে তথ্য আসছে মুখার্জি কমিশনের সূত্রে, গুমনাই বাবার সূত্রে, যে 12 তারিখে বেরিয়েছিলেন, কীভাবে বেরিয়েছিলেন, আমরা সার্দুল সিং কবিশের খুব পাঁচিল টপকেছেন পিছন দিক থেকে এবং শিখের বেশে বেরিয়ে গেছেন। আমি খুব ছোট্ট করে বলে যাচ্ছি, সময় যেহেতু কমে এসেছে, যে আমরা একটা তথ্য পাচ্ছি যে উনি 12 তারিখে বেরিয়েছেন, উনি ভবানীপুরের একটি শিখ বস্তি, সেখানে ছত্তার সিংয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন, খুব কাছেই ছত্তার সিং, এবং সেখানে যোগাযোগ হয়েছিল, বিপ্লবীদের শেষ দেখা হয়েছে। এবং তারপরে 15 তারিখ উনি বেরিয়ে যাচ্ছেন, কলকাতা ত্যাগ করছেন 15 তারিখ রাত্রের দিকে। তার আগে ওই 15 তারিখ রাত বেরিয়ে যাওয়ার পরে 15 তারিখে একটা রোলস রয়েস গাড়ি এসে দাঁড়ায় তিনকড়িবাবুর বাড়ির কাছে। রোলস রয়েস গাড়িতে দেখা যাচ্ছে জেপি ফারুকির গাড়ি, দেখা যাচ্ছে একজন সম্ভ্রান্ত বোরখা পরিহিতা সম্ভবত কোনো বেগম ওই গাড়িতে রয়েছেন এবং বেরিয়ে গেছেন। তখনকার দিনে রাস্তা দিয়ে গেলে নবাবের গাড়ি কেউ সার্চ করতে পারতো না, ব্রিটিশের নিয়ম ছিল না। এবার আমি বোরখা কেন বলছি, প্রথমত সেই সময় বাইরের এম্পায়ার নিউজ তাতে বলছে, মানে খবর তো রটে যায়, বেশি দিন চাপা থাকে না, উনি স্ত্রীর ছদ্মবেশে মহিলার ছদ্মবেশে গেছেন একদিকে বলছে, আর বোরখা বলে পুরোটাই ঢাকা থাকছে, কখন দাঁড়িয়ে রাখবেন কিছু দেখতে হবে না কেউ। দেখা যাচ্ছে যে এম্পায়ার নিউজ বলছে, প্রবাসী পত্রিকা আবার কাউন্টার করতে বলছে, ওনার কি স্ত্রীলোকের ছদ্মবেশে যাবেন, এরকম বীরত্বময় পুরুষ। রিপোর্টটা পড়ে আমার হাসি লাগছিল, কারণ নেতাজি তো বোবা কালার অভিনয় করেছেন যেতে। এইবার যেটা দেখা যাচ্ছে, ভগবানজির গুমনাই বাবার খুব কাছের একজন শ্রীকান্ত কানহা তিনি সাক্ষ্য দিচ্ছেন, তাতে বলছেন বেলা বসু এবং লীলা রায়ের দেওয়া পোশাক পরে উনি চলে গেছেন। হ্যাঁ, বোঝাই যাচ্ছে ব্যাপারটা কী পোশাক দিয়েছিলেন। এবং এরপর তো আমার এই নিরুদ্দেশের পথিক বইতে এবং অনেক তথ্য, আমি তথ্যসূত্র উল্লেখ করে দিচ্ছি, কোনো বানানো গল্প কিছু নয়, আরও অনেকগুলো সূত্র দিয়ে কীভাবে কলকাতায় গেছেন, তারপর কোন ট্রেনে গেছেন। আর একটু ছোট্ট একটু টাইম টেবিলের কথাটা একটু বলে দিই। শিশির বসু যে মধ্যরাতে 70 সালে লিখেছেন দিল্লি কালকা মেল ধরে গোমো স্টেশন দিয়ে গেছেন, 40 সালের যে রেলের টাইম টেবিল অফিসিয়াল মধ্যরাতে হয় না, তখন গোমো কালকা মেল হার্ডলি 11টা প্লাস মাইনাস হবে, ওই সময় টাইম টেবিল মিলছে না। শিশির বসু 70 সালের যে টাইম টেবিল উনি দিচ্ছেন 40 সালের টাইম টেবিল মিলছে না। এবং দিল্লিতে গিয়ে পৌঁছচ্ছেন যে সময়ে, এদের শিশির বসুর ভার্সান, এদের বসুবাড়ির ভার্সান, যে কালকা ফ্রন্টিয়ার মেলে চলে যাচ্ছেন, ফ্রন্টিয়ার মেল তার ওখানে রাত পরে 15 মিনিট আগে ছেড়ে বেরিয়ে যাচ্ছে হিসেব অনুযায়ী। এবং ফ্রন্টিয়ার মেলটা খুব অভিজাতদের ছিল, প্রথম এসি মেল, অর্থাৎ বরফ দিয়ে এসি মেল থাকতো, খুব মানে আইএএস আইপিএস আইসিএস আইপিএসরা চড়তেন ওই ব্রিটিশরা। ফলে নেতাজিকে তাহলে তথ্য অনুযায়ী, এদের মহানিষ্ক্রমণ যে প্রচলিত তথ্য অনুযায়ী, নেতাজিকে 23 ঘন্টা দিল্লি স্টেশনে ওয়েট করতে হতো ওই ছদ্মবেশে, জনবহুল স্টেশনে। নেক্সট টু ইম্পসিবল, মিলছে না। এটা আমার ভাগ্নের ডাক্তার অভিরূপ বার করেছে ব্যাপারটা, পুরো জিনিসটাই। এবং আরও অনেক চমকপ্রদ তথ্য আছে যেটা ক্যাটাগরিক্যালি প্রমাণ করে দেবে। আরেকটা তথ্য বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে যে ব্লু বুকটা দেখানো হচ্ছে গাড়ির, আর যেটা মিডিয়ায় বলা হচ্ছে গাড়ির, দুটোর সঙ্গে ম্যাচ করছে না। এর যে টর্ক, আমি ফিজিক্সটাও চর্চা করলাম তার জন্য, গাড়ির যে টর্ক ম্যাচ করছে না। এত দুরৌসমিধি কেন, কি দরকার ছিল মিথ্যাচারগুলো করার? তারা কি ভাবেননি পরবর্তীকালে অনেকে আসতেই পারেন যে এই মিথ্যাচারগুলো দূর করবার জন্য? এবং অনেক তথ্য এরম আছে অসঙ্গতিপূর্ণ, সেই অসঙ্গতিগুলোকে তুলে এনেছি। আবারও ডিসক্লেমারটা দিয়ে দিই, আমি কোনো পরিবার, কোনো মহিলা, কারোর প্রতি অসম্মান করছি না। সত্যের খাতিরে এগুলো আমাকে বলতেই হবে, বলেছি। তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি দাবিদার পরিবারের কাছে। আমাকে তো ফেসবুক অনেকে, দাবিদার তো গোটা ভারতবাসী। এক্স্যাক্টলি, যারা নেতাজিকে ভালো, আপনি, আমি, আমরা সবাই নেতাজি পরিবারের লোক।